কোনো পাবলিকলি ট্রেডেড কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরদের নেওয়া কোনো বিশেষ পদক্ষেপ যেটি ওই কোম্পানি এবং কোম্পানির শেয়ার হোল্ডারদের ওপর একটি প্রভাব বিস্তার করে। এই প্রভাব সরাসরি ওই কোম্পানি দ্বারা ইস্যু করা শেয়ারের সংখ্যা এবং শেয়ারের দামের উপর পড়ে বা পড়তে পারে। কোম্পানি দ্বারা নেওয়া এই পদক্ষেপগুলিকেই কর্পোরেট অ্যাকশনস বলা হয়। সাধারণত আমরা যে সমস্ত কর্পোরেট অ্যাকশনগুলি দেখতে পাই সেগুলি হল ডিভিডেন্ডস, স্টক স্প্লিটস, বোনাস ইস্যু, রাইটস ইস্যু, শেয়ার বাইব্যাক, স্পিন অফ, মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশন, কোম্পানি নেম অর ব্র্যান্ড নেম চেঞ্জ। প্রকৃতিগতভাবে এই সমস্ত কর্পোরেট অ্যাকশনকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, ম্যান্ডেটারি এবং ভলেন্টারি। ম্যান্ডেটারি বলতে সেই সমস্ত কর্পোরেট অ্যাকশনকে বোঝায় যেগুলি শেয়ার হোল্ডাররা চাক বা না চাক অটোমেটিক্যালি তাদের উপর প্রয়োগ করা হয়ে যায়। আর ভলেন্টারি বলতে সেই সমস্ত কর্পোরেট অ্যাকশনকে বোঝায় যেগুলি চাইলে শেয়ার হোল্ডাররা অংশগ্রহণ করতে পারে, আবার না চাইলে নাও করতে পারে। পুরো ব্যাপারটাই অপশনাল বা ঐচ্ছিক। সেই হিসেবে এখানে শুধুমাত্র রাইটস ইস্যু এবং শেয়ার বাইব্যাক এই দুটি হলো ভলেন্টারি কর্পোরেট অ্যাকশন, আর বাকি সমস্তই ম্যান্ডেটারি কর্পোরেট অ্যাকশন। এই সমস্ত কর্পোরেট অ্যাকশনগুলোকে নিয়েই স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু স্বাভাবিকভাবে এই একটি ভিডিওতে পুরো আলোচনা করতে গেলে ভিডিওটির দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে এবং তাতে আপনারাও ধৈর্যচ্যুত হয়ে পড়বেন। তাই এগুলিকে আমরা এই সিরিজে কয়েকটি পর্বের মধ্যে দিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। নমস্কার, আমি অরিন্দম চ্যাটার্জি শেয়ার শিক্ষার তরফ থেকে শেয়ার বাজারের প্রাথমিক ধারণার 18তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পর্বে আমরা কর্পোরেট অ্যাকশনের ডিভিডেন্ড সম্পর্কে আলোচনা করব। যতগুলো কর্পোরেট অ্যাকশন রয়েছে তার মধ্যে ডিভিডেন্ডই হলো সবথেকে বেশি আলোচিত এবং জনপ্রিয়। যারা একদম নতুন শেয়ার বাজারে আসছেন তারাও কোথাও না কোথাও কোনো না কোনো কোম্পানির ডিভিডেন্ড সম্পর্কে শুনেছেন। তাছাড়া আপনারা আমার ভিডিওতেও এর আগেও ডিভিডেন্ড সম্পর্কে শুনেছেন, কিন্তু এই ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। ডিভিডেন্ড হলো কোনো কোম্পানির নেট প্রফিটের একটা অংশ যেটা কোম্পানি তার শেয়ার হোল্ডারদের দিয়ে থাকে। তবে কোম্পানির এই ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারটি কিন্তু কোনো ম্যান্ডেটারি ব্যাপার নয়, টোটালি অপশনাল ব্যাপার। তাই কোনো কোম্পানি আদৌ ডিভিডেন্ড দেবে কি দেবে না, বা দিলেও কত হারে দেবে, সেটা সম্পূর্ণ কোম্পানির নিজস্ব সিদ্ধান্ত। কারণ অনেক সময় দেখা যায় কোম্পানিরা তাদের এই প্রফিটের অংশটাকে তাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ফেলে রাখে কোম্পানির কোনো আপৎকালীন সিচুয়েশনকে ডিল করার জন্য, বা তাদের ক্যাশ ফ্লোকে ঠিকঠাক রাখার জন্য, যাতে ব্যবসাকে ঠিকঠাকভাবে চালানো যায়। আবার অনেক সময় অনেক কোম্পানিকে দেখা যায় তাদের এই প্রফিটের অংশকে তারা তাদের নিজেদের ব্যবসাতেই ফিউচার গ্রোথের কথা ভাবনা চিন্তা করে রিইনভেস্ট করছে। তবে যে এইভাবে দেখুন যে সমস্ত একদম নতুন কোম্পানিগুলো রয়েছে যারা বেশ র্যাপিড হারে গ্রোথ করছে তাদেরকে এই ডিভিডেন্ড দিতে দেখা যায় না। অন্যদিকে কিন্তু বেশ কিছু পুরনো কোম্পানি, অনেক দিনের পুরনো এবং বেশ স্টেডি প্রফিট গ্রোথ রয়েছে, যেগুলোকে আমরা ইন জেনারেল ব্লু চিপ কোম্পানি বলে থাকি, তাদের অনেককেই প্রায়শই কিন্তু ডিভিডেন্ড দিতে দেখা যায়। যদিও এর ব্যতিক্রম রয়েছে এবং সেটা শুধুমাত্র ভারতবর্ষে না, পৃথিবীব্যাপী। কারণ পৃথিবীব্যাপী অনেক বড় বড় কোম্পানি রয়েছে, হাইলি প্রফিটেবল কোম্পানি, যাদেরকে কোনো রকম কোনো ডিভিডেন্ড দিতে দেখা যায় না। যেমন আলিবাবা, তারপর আপনার অ্যালফাবেট যেটি গুগলের প্যারেন্ট কোম্পানি, অ্যামাজন, ফেসবুক ইত্যাদি। আবার একইভাবে এইরকম ভারতীয় কোম্পানিগুলো রয়েছে যারা কোনো ডিভিডেন্ড দেয় না, যেরকম হচ্ছে বাজাজ ফিনান্সিয়াল সার্ভিস, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এমআরএফ ইত্যাদি। এই সমস্ত কোম্পানির যারা ইনভেস্টার তারা কোনো ডিভিডেন্ড পায় না ঠিকই, তবে তারাই আবার হাইলি প্রফিটেবল হয়েছে এই সমস্ত কোম্পানিগুলোর গ্রোথের সাথে সাথে তাদের শেয়ার প্রাইস যখন হাইলি গ্রোথ করেছে তখন। যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড দিতে চায় তারা টোটাল যে পরিমাণ টাকা ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে চায় সেই পরিমাণ টাকাকে ওই কোম্পানির আউটস্ট্যান্ডিং শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে শেয়ার পিছু ডিভিডেন্ড কত করে দেওয়া যেতে পারে সেই হিসেবটি বেরিয়ে আসে, এবং সেই হিসেবেই যার কাছে যতগুলো শেয়ার রয়েছে তাকে সেই পরিমাণ টাকা ডাইরেক্টলি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই ডিভিডেন্ড থেকে একটি রেশিও বেরিয়ে আসে যেটিকে ডিভিডেন্ড ইল্ড বলা হয়। অনেক ইনভেস্টর রয়েছে যারা কোনো কোম্পানিতে ইনভেস্ট করার পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সময় ওই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড এই রেশিওটিকে দেখে থাকেন। এটি বের করা হয় কোনো একটি কোম্পানি সারা বছরে যে পরিমাণ ডিভিডেন্ড দিয়ে থাকছে সেই পরিমাণকে তার কারেন্ট স্টক প্রাইস দ্বারা ভাগ করে, এবং সেটিকে তারপর একটি পার্সেন্টেজে বের করা হয়। এই হিসেবে ডিভিডেন্ড ইল্ডের ফর্মুলাটি ডিভিডেন্ড ইল্ড ইজ ইকুয়াল টু টোটাল অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার বাই কারেন্ট স্টক প্রাইস। যেমন মনে করুন কোনো একটি কোম্পানি সারা বছরে শেয়ার পিছু মোট 20 টাকা ডিভিডেন্ড দিয়েছে এবং ওই কোম্পানির স্টকের কারেন্ট প্রাইস হলো 400 টাকা। সেক্ষেত্রে ওই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো
20/400 ইজ ইকুয়াল টু 0.05। এটিকে পার্সেন্টেজে আনলে হবে 0.05 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 5%। এবার যদি এরকম হতো যে কোম্পানিটি সারা বছরে 40 টাকা ডিভিডেন্ড দিয়েছে এবং ওই কোম্পানির স্টকের কারেন্ট প্রাইস হলো 400 টাকা, তাহলে ডিভিডেন্ড ইল্ড ইজ ইকুয়াল টু 40/400 ইজ ইকুয়াল টু 0.1। এটিকে পার্সেন্টেজে আনলে হবে 0.1 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 10%। তাহলে দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ইল্ড বলতে বোঝায় কোনো একটি কোম্পানির শেয়ারের দামের তুলনায় আপনি কী পরিমাণ ডিভিডেন্ড পেয়েছেন সেটিকে। অর্থাৎ বোঝা যাচ্ছে ডিভিডেন্ড ইল্ড যত বেশি হবে তত ভালো। তবে কোনো একটি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সময় যদি কেউ শুধুমাত্র এই ডিভিডেন্ড ইল্ডের উপরই ফোকাস করে থাকেন তাহলে মস্ত বড় একটা ভুল হয়ে যাবে। কারণ ডিভিডেন্ডের পরিমাণ যদি একই থাকে এবং সেক্ষেত্রে শেয়ারের প্রাইস যদি পড়ে যায় তাহলে ডিভিডেন্ড ইল্ড কিন্তু বেড়ে যাবে। আবার যদি ডিভিডেন্ডের পরিমাণ সমানও থাকে আর শেয়ারের প্রাইস বেড়ে গেল তাহলে কিন্তু ডিভিডেন্ড ইল্ড পড়ে যাবে। যেমন একদম প্রথমের উদাহরণে ডিভিডেন্ড অ্যামাউন্ট 20 টাকা ও স্টক প্রাইস 400 টাকা হয়, ডিভিডেন্ড ইল্ড ছিল 5%। এবার স্টক প্রাইস 400-র পরিবর্তে 200 হয়ে গেলে ডিভিডেন্ড ইল্ড ইকুয়ালস টু 20/200 ইকুয়ালস ইন্টু 100 ইজ ইকুয়াল টু 10%, অর্থাৎ আগের থেকে বেড়ে গেল। আবার স্টক প্রাইস 400-র পরিবর্তে 800 হয়ে গেলে ডিভিডেন্ড ইল্ড ইজ ইকুয়াল টু 20/800 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 2.5%, অর্থাৎ আগের থেকে কমে গেল। তাই ডিভিডেন্ড ইল্ড দেখার সময় এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যে কোনো কর্পোরেট অ্যাকশন সম্পর্কে যখনই কথা হবে তখনই আমরা কিছু বিশেষ ডেট সম্পর্কে শুনতে পাবো। এই ডেটগুলোর প্রকৃতি সমস্ত কর্পোরেট অ্যাকশনের ক্ষেত্রেই একইভাবে ডিভিডেন্ডের সময়তেও আমরা 4টে ডেট সম্পর্কে শুনতে পাবো: ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট, এক্স ডিভিডেন্ড ডেট, রেকর্ড ডেট এবং পেমেন্ট ডেট। মনে করুন এবিসি লিমিটেড নামে একটি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা নিজেদের মধ্যে আলোচনা করে আগস্ট মাসের 2 তারিখে তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করলেন। এখানে এই 2 অগস্ট হলো ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট। একই সাথে তারা ঘোষণা করলেন সেপ্টেম্বরের 10 তারিখ হলো এক্স ডিভিডেন্ড ডেট, 11 সেপ্টেম্বর রেকর্ড ডেট এবং তার 15 দিন পর 26 সেপ্টেম্বর হলো পেমেন্ট ডেট। যে দিনটিতে দেখা হয় কার ডিমেট অ্যাকাউন্টে কতগুলো শেয়ার রয়েছে যার ভিত্তিতে তাদের ডিভিডেন্ড দেওয়া হবে সেটি হলো রেকর্ড ডেট। এক্ষেত্রে যেমন 11 সেপ্টেম্বর হলো সেই রেকর্ড ডেট। এর ঠিক আগের দিনটিকে এক্স ডিভিডেন্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়। ভারতীয় শেয়ার বাজারে শেয়ার ডেলিভারির জন্য যেহেতু T+2 এর সেটেলমেন্ট প্রসেস চলে, অর্থাৎ যেদিন শেয়ার কেনা হয় তার পরবর্তী 2 দিনের মাথায় শেয়ারের ডেলিভারি পাওয়া যায়, সেই হিসেবে এক্স ডিভিডেন্ড ডেট বলতে কেউ যদি মিনিমাম তার আগের দিনও শেয়ারটি কিনে নেয় তাহলে রেকর্ড ডেট পর্যন্ত ওই কোম্পানির শেয়ার তার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ অনেক আগে থেকে কিনে না রাখলেও যেহেতু রেকর্ড ডেটের দিন তার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারটি রয়েছে তাহলে সেও ডিভিডেন্ড পাবে। এবার এক্স ডিভিডেন্ডের দিনে কেউ যদি শেয়ারটি কেনে তাহলে ঠিক তার পরের দিন অর্থাৎ রেকর্ড ডেটে যেহেতু তার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারটি আসছে না তাই সে ডিভিডেন্ড পাবে না, পাবে শেয়ারটি তাকে যে সেল করেছিল সেই সেলার। কারণ রেকর্ড ডেটে গণনা করার সময় ওই সেলারের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারটি পাওয়া যাবে। এরপর পেমেন্ট ডেটে ডিভিডেন্ড অনুযায়ী যার যত টাকা প্রাপ্য সেটি ডিরেক্টলি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। সাধারণত কোনো কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করলে ওই কোম্পানিটির ওই স্টকটির ওপর একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়তে দেখা যায়। কারণ যখন ডিভিডেন্ড ঘোষণা করা হয়ে গেছে তখন অনেকেই চাইছেন ওই স্টকটিকে নিজের কাছে রাখতে, তাই এক্স ডিভিডেন্ড ডেটের আগেই তারা এই কেনাকাটাটা সেরে রাখতে চাইছেন এবং তখন একটা ডিমান্ডের ক্রিয়েট হচ্ছে এবং সেই জন্য স্টক প্রাইসের গ্রোথ দেখতে পাওয়া যায়। তবে এর মানে কিন্তু এটা নয় যে সমস্ত কোম্পানির ক্ষেত্রে সবসময়তেই তারা ডিভিডেন্ড ঘোষণা করলেই স্টক প্রাইস বাড়বে, এটাও কিন্তু নয়। কারণ অনেক সময়তেই দেখা যায় যে কোম্পানি যে পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাতে তার শেয়ার হোল্ডাররা সন্তুষ্ট হতে পারলেন না, তারা হয়তো আরও বেশি কিছু আশা করছিলেন। তখন তাদের এই আশা পূরণ না হওয়ার জন্য তারা ওই শেয়ারটিকে ছেড়ে দিয়ে অন্য কোনো শেয়ারে শিফট করে যেতে চাইছেন। তখন স্বাভাবিকভাবেই একটা সেলিং প্রেশার তৈরি হয় এবং স্টকটির মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া গেল। তাই যারা আছেন যে শুধুমাত্র ডিভিডেন্ড ঘোষণা হয়েছে তাই আমি শেয়ারটিকে কিনে নিতে চাইছি যে শেয়ারের দাম বাড়বে, এরকম যদি ভাবনা চিন্তা করে থাকেন তাহলে কিন্তু এই ব্যাপারটিও মাথায় রাখা দরকার আছে।
তো চলুন এরপর আসি যে যদি আপনি ডিভিডেন্ড পেয়ে থাকেন তাহলে তার উপর কত কি ট্যাক্স পড়বে। 2022-23 অর্থবর্ষ অনুযায়ী যদি আপনি ডিভিডেন্ড থেকে কোনো রোজগার পেয়ে থাকেন সেটিকে ইনকাম হিসেবেই ধরা হচ্ছে এবং তার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে এবং সেটি পড়বে আপনি যে স্ল্যাবে আছেন তার উপর, অর্থাৎ 5% থেকে আপ টু 30% পর্যন্ত সেটা আপনার বর্তমান ট্যাক্স স্ল্যাব যা আছে তার উপর পড়বে। আর আপনি যদি 5,000 টাকার কম ডিভিডেন্ড পেয়ে থাকেন তাহলে আপনার কোনো টিডিএস কাটা হয় না, আর 5,000 টাকার বেশি যদি আপনি ডিভিডেন্ড পেয়ে থাকেন তাহলে কিন্তু 10% টিডিএস কাটা হবে এবং সেটি ট্যাক্স ফাইল রিটার্ন যখন আপনি জমা করবেন তখন সেটি অ্যাডজাস্ট করা হবে। এতক্ষণ পর্যন্ত আলোচনায় কোম্পানিদের ডিভিডেন্ড দেওয়ার যে প্রকৃতিটা আমরা দেখতে পেলাম, তাতে দেখতে পাচ্ছি যে কোম্পানি তার নেট প্রফিটের অংশ তার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে রেখেছিল এবং সেখান থেকে সেটি ডিস্ট্রিবিউট করলো সরাসরি ক্যাশের মাধ্যমে এবং শেয়ার হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এটিকে ক্যাশ ডিভিডেন্ড বলা হচ্ছে। আবার কোম্পানি যদি চায় এটি ক্যাশের পরিবর্তে তারা কিছু স্টক অ্যালট করেও এই ডিভিডেন্ডটা দিতে পারে, সেটিকে স্টক ডিভিডেন্ড বলা হয়। এটিকে আবার আমরা বোনাস শেয়ারও বলে থাকি, যেটা সম্পর্কে পরবর্তী ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। কোনো একটি কোম্পানি প্রতি বছর তার বোর্ড অফ ডিরেক্টর, শেয়ার হোল্ডার এবং মেম্বারদের নিয়ে এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের আয়োজন করে। কোম্পানি এই এজিএমে তার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের ফাইনাল অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট পেশ করে এবং এটি পেশ করার পরেই কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কাছে কী হারে ডিভিডেন্ড দিতে চায়, কোন প্রকৃতিতে ডিভিডেন্ড দিতে চায় সেই প্রস্তাবটিও পেশ করে। তখন শেয়ার হোল্ডাররা এটিকে ভোটিংয়ের মাধ্যমে অনুমোদন করেন। তাদের এই অনুমোদন পাওয়ার পরেই কোম্পানি এই ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করার কাজটি শুরু করে। এখানে কোম্পানি এজিএমে যে প্রস্তাবটি পেশ করলো তার শেয়ার হোল্ডারদের কাছে, সেটি তার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের ফাইনাল অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট পেশ করার পর, এবং তার জন্য এই যে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে একে ফাইনাল ডিভিডেন্ড বলছে। কিন্তু অনেক সময় এই এজিএম হওয়ার পূর্বেই এবং এই ফাইনাল অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হওয়ার আগেই যদি কোম্পানি কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের আগের বছরের যে ফিনান্সিয়াল রেজাল্ট রয়েছে তার উপর ভিত্তি করে সেখানের প্রফিট থেকে যদি কিছু অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করতে চায় বা করে, সেটিকে বলছে ইন্টারিম ডিভিডেন্ড। ফাইনাল ডিভিডেন্ড যেখানে শুধুমাত্র বছরে একবারই দেওয়া হয়, সেখানে ইন্টারিম ডিভিডেন্ড কিন্তু বছরের মধ্যে একাধিকবার দেওয়া যেতে পারে। সেটি হতে পারে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলিতে রেজাল্ট পাবলিশ হওয়ার পর। তবে খেয়াল রাখতে হবে ইন্টারিম ডিভিডেন্ড কিন্তু কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের যে রেজাল্ট হয়েছে তার প্রফিটের উপর ভিত্তি করে দেওয়া হয় না, তার আগের বছরের প্রফিটের উপর ভিত্তি করে দেওয়া হয়। যেখানে ফাইনাল ডিভিডেন্ড এই বছরে এই কারেন্ট লাস্ট যে ফিনান্সিয়াল ইয়ারটা গেল তার যে প্রফিটের অংশ রয়েছে সেইটার থেকে ডিভিডেন্ডটা দেওয়া হয়ে থাকে। এবং এর থেকে আরও একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই ইন্টারিম ডিভিডেন্ড যেহেতু একটা ইনস্টলমেন্টের আকারে দেওয়া হচ্ছে, তাই এটির হার ফাইনাল ডিভিডেন্ডের থেকে অবশ্যই কম হয়। আশা করছি কর্পোরেট অ্যাকশন এবং ডিভিডেন্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপরও যদি কোনো রকমের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে সেটি লিখে জানান। এছাড়া শেয়ার বাজার সংক্রান্ত যদি অন্য কোনো ভিডিও আপনি পেতে চান সেটিও জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন। ভিডিওটিকে শেয়ার করে শেয়ার শিক্ষার আলো ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যেও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে গিয়ে অল প্রেস করে। এতে আপনি আমার লেটেস্ট ভিডিও সম্পর্কে জানতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে। এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে।